হ্যালো স্টুডেন্ট, আজকের আমাদের আলোচনার বিষয় থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড টেম্পারেচার। তো প্রথমে আমরা আসি যে থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্য এবং এর সঙ্গে তাপমাত্রা। প্রথমে আমরা বলবো যে তাপ আমরা কাকে বলবো, হিট বা তাপ। আমরা ফার্স্ট বলবো যে তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু উত্তপ্ত হয় এবং যা বর্জন করলে কোনো বস্তু শীতল হয়, তাকেই আমরা বলছি তাপ। দ্বিতীয়ত আমরা কি বলতে পারি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটা আমাদের মধ্যে উষ্ণতার অনুভূতি জাগায়, তাকেও আমরা তাপ বলব। এখন উষ্ণতা আমরা কাকে বলবো? উষ্ণতা আমরা বলছি যে উষ্ণতা হচ্ছে কোনো বস্তুর একটা তাপীয় অবস্থা, সেই তাপীয় অবস্থাটাকেই বলছি বস্তুর উষ্ণতা। এখন আমরা আসবো যে তাপীয় সাম্য আমরা কাকে বলবো। তাপীয় সাম্য আমরা বলবো বা থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্য, অর্থাৎ দুটি বস্তুকে যখন পাশাপাশি আমরা রাখবো, একটি বস্তু উষ্ণ বস্তু আর একটি বস্তু শীতল বস্তু, আমরা দেখব উষ্ণ বস্তু থেকে ধরছি টেম্পারেচার T1, টেম্পারেচার T2, T1 is greater than T2। তাহলে আমরা দেখব উষ্ণ বস্তু তাপ বর্জন করবে এবং শীতল বস্তু তাপ গ্রহণ করবে, এবং একটা সময় আসবে যখন দুজনের তাপমাত্রা বা উষ্ণতা সমান হবে। তখন আমরা দেখব যে এই দুটো বস্তুর মধ্যে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, সেই অবস্থাটাকেই বলছি আমরা বস্তুর তাপীয় সাম্য। থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে সেই অবস্থা যে অবস্থায় কোনো বস্তু পারিপার্শ্বিককে তাপ দেবে না বা পারিপার্শ্বিক থেকে তাপ নেবে না, সেই অবস্থাটাকেই বলছি আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম। নেক্সট আমরা যেটা যাব সেটি হচ্ছে আমাদের তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র আমরা কাকে বলবো। তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র বা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এখন তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি বলছে না, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রতে বলা হচ্ছে যে যদি এমন দুটি সংস্থা থাকে যে দুটি সংস্থা পরস্পরের থেকে আইসোলেটেড বা বিচ্ছিন্ন, যাদের পরস্পরের মধ্যে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, অর্থাৎ এদের মধ্যে একটা অ্যাডাইবেটিক ওয়াল আছে, এই দেওয়ালের মধ্য দিয়ে এ সংস্থা এবং বি সংস্থা পরস্পরের মধ্যে তাপ আদান প্রদান করছে না। এ একটা সংস্থা আছে, সেই সঙ্গে বি আর একটি সংস্থা আছে, যারা পরস্পরের সঙ্গে কোনো তাপের আদান প্রদান করে না, কিন্তু এই দুটি সংস্থা তৃতীয় একটি সংস্থার সঙ্গে যুক্ত আছে এবং এইটা আমাদের আছে, এখানে তাপের আদান প্রদান হচ্ছে। অর্থাৎ আমরা বলবো যে যদি দুটো সংস্থা তৃতীয় একটি সংস্থার সঙ্গে তাপীয় সাম্যে থাকে, তাহলে ওরা নিজেদের মধ্যেও তাপীয় সাম্যে থাকবে। এটি হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। অর্থাৎ কোনো দুটি সংস্থা পৃথকভাবে যদি তৃতীয় একটি সংস্থার সঙ্গে তাপীয় সাম্যে থাকে, তাহলে সংস্থা দুটি নিজেদের মধ্যেও তাপীয় সাম্যে থাকবে। অর্থাৎ যদি এ সংস্থা, এটিকে আমি যদি সি সংস্থা নিই, তাহলে এ সংস্থা যদি আলাদাভাবে সি সংস্থার সঙ্গে তাপীয় সাম্যে থাকে, বি সংস্থা যদি আলাদাভাবে সি সংস্থার সঙ্গে তাপীয় সাম্যে থাকে, তাহলে আমি বলবো এ সংস্থা এবং বি সংস্থা নিজেদের মধ্যেও তাপীয় সাম্যে থাকবে। এটিকেই বলছি আমরা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। নেক্সট আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যে এরপরে আমরা আসব তাপ গতিবিদ্যার ক্ষেত্রে, তাপের ক্ষেত্রে আমরা প্রথমে আসব যে কোনো কঠিন বা গ্যাসীয় বা তরল, এদের যদি আমরা তাপ দিই তাহলে কি হয়, এদের দৈর্ঘ্যের পরিবর্তন হয়। যদি আমরা কঠিনের ক্ষেত্রে বলি, তাহলে আমরা এর পরের যে অংশে যাচ্ছি সেটি হচ্ছে কঠিনের প্রসারণ।
এই অংশে আমরা যাচ্ছি। এখন কঠিনের প্রসারণে আমরা কি দেখব, যে কোনো একটা কঠিন বস্তুকে যদি আমরা তাপ দিই তাহলে সেই কঠিন বস্তুটার দৈর্ঘ্যের পরিবর্তন হবে, সেই সঙ্গে ক্ষেত্রফলের পরিবর্তন হবে, সেই সঙ্গে তার আয়তনেরও পরিবর্তন হবে। এখন আমরা দেখব যে কোনো কঠিন বস্তুকে, ধরে নিচ্ছি আমাদের কাছে একটা কঠিন বস্তু, এটি একটি কঠিন বস্তু যার দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য আমরা নিচ্ছি L1। এখন মনে করছি যে প্রাথমিক উষ্ণতা ছিল θ1। এখন যদি আমরা এই বস্তুর উষ্ণতা একটু বৃদ্ধি করি, θ1 থেকে উষ্ণতাটা বাড়িয়ে আমরা θ2 করলাম, যেখানে θ2 ইজ গ্রেটার দেন θ1, অর্থাৎ এই বস্তুর উষ্ণতা আমরা θ1 থেকে θ2 করলাম, তাহলে কি হবে, এই বস্তুটি দৈর্ঘ্যে একটু বৃদ্ধি পাবে। অর্থাৎ এখন বস্তুটার দৈর্ঘ্য আমরা নিয়ে নেব যে এখন এই বস্তুটির দৈর্ঘ্য, এটিকে আমরা বলছি L2। অর্থাৎ এই বস্তুটার প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1 যখন উষ্ণতা ছিল θ1। এখন উষ্ণতা বৃদ্ধির ফলে বস্তুর দৈর্ঘ্যের একটা বৃদ্ধি ঘটেছে। এখন এই যে দৈর্ঘ্যের বৃদ্ধি, তার দৈর্ঘ্যের বৃদ্ধি কত হয়েছে, দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে L2 মাইনাস L1, এটাকে বলছি আমরা দৈর্ঘ্যের বৃদ্ধি। এখন এই দৈর্ঘ্যের বৃদ্ধি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, প্রথমে আমরা দেখব যে এই দৈর্ঘ্যের বৃদ্ধি প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে প্রপোর্শনাল হবে বা সমানুপাতিক হবে। অর্থাৎ এর প্রাথমিক দৈর্ঘ্য যদি খুব বড় হয় তাহলে উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্যের বৃদ্ধিটাও বেশি হবে। অর্থাৎ এই দৈর্ঘ্য বৃদ্ধিটা প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, 1 নম্বরে আমরা পেলাম। দ্বিতীয়ত আমরা কি পাচ্ছি না, এই দৈর্ঘ্যের বৃদ্ধি ওর উষ্ণতা বৃদ্ধির সঙ্গেও সমানুপাতিক। অর্থাৎ যদি আমরা উষ্ণতাটা খুব অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করি তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটাও অনেক বেশি হবে। অর্থাৎ দ্বিতীয়ত আমরা যেটা দেখব যে এই দৈর্ঘ্যের বৃদ্ধি মানে L2 মাইনাস L1 এটা প্রপোর্শনাল কার সঙ্গে হবে, θ2 মাইনাস θ1। অর্থাৎ এই দৈর্ঘ্যের বৃদ্ধিটা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে এই দুটো ঘটনা থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারছি এটা যে L2 মাইনাস L1 এটা প্রপোর্শনাল হচ্ছে L1 ইন্টু θ2 মাইনাস θ1। এখন এই সমানুপাতিক চিহ্নকে যদি আমরা তুলতে চাই তাহলে আমরা এখানে ধ্রুবক নিয়ে আসব, সেই ধ্রুবককে বলবো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেটাকে যদি আমরা আলফা দিয়ে ডিনোট করি তাহলে আমরা বলবো L2 মাইনাস L1 is equal to alpha L1 into θ2 মাইনাস θ1। এখান থেকে আমরা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা সমীকরণ পেলাম। আলফা ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি পেলাম, আলফা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি L2 মাইনাস L1 বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1। এটি হচ্ছে আমাদের কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটি হলো আমাদের কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা কি দেখছি, আমরা দেখছি যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটি প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা বৃদ্ধি এবং দৈর্ঘ্য বৃদ্ধি এটির সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে এখান থেকে যদি আমাদের কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা বলতে বলে তো সেই সংজ্ঞাটা আমরা কিভাবে বলবো, আমরা বলবো যে একক দৈর্ঘ্যের এবং একক উষ্ণতা বৃদ্ধিতে, একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধিতে ওই বস্তুর যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেটি হবে ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কি বললাম, একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে ওই পদার্থের যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে তাকেই বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটি গেল আমাদের পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু আমরা এই জিনিসটা পেলাম, সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি বাই, এখান থেকে আমরা এটা পেলাম প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এটি গেল আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমীকরণ। এখন এখান থেকে আমরা
এর অন্তিম দৈর্ঘ্যের একটা সমীকরণ পেতে পারি, অর্থাৎ L2 ইজিক্যাল টু আমরা কি পেলাম এই সমীকরণ থেকে যদি আমরা পর্যবেক্ষণ করি L2 ইজিক্যাল টু এটা অন্তিম দৈর্ঘ্য ইজিক্যাল টু আমরা পাচ্ছি প্রাথমিক দৈর্ঘ্য 1 প্লাস আলফা ইনটু θ2 মাইনাস θ1, এটি পেলাম আমরা। তাহলে এটাই গেল আমাদের অন্তিম দৈর্ঘ্য। এখন যদি এই উষ্ণতা বৃদ্ধি θ2 মাইনাস θ1 যদি আমরা থিটা বলি, তাহলে এই সমীকরণটি আমাদের এলো L2 ইজিক্যাল টু L1 1 প্লাস আলফা থিটা। এটি গেল আমাদের ওই বস্তুর অন্তিম দৈর্ঘ্য। এখন আমরা যেটা আসবো, তাহলে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটাকে আলফা বলেছি, তাহলে এর যে একক সেটি কার উপর নির্ভর করছে, মানে একক কি হচ্ছে সেটা আমরা দেখব। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক এই সমীকরণ থেকে আমরা কি দেখছি, আমরা দেখছি দৈর্ঘ্যের একক বাই দৈর্ঘ্যের একক ইনটু উষ্ণতার একক। তার মানে আলফার একক একটা একক আমরা পাবো, কি পাচ্ছি, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। অর্থাৎ যদি এটাকে আমরা সিজিএসে বলি সেন্টিমিটার সেন্টিমিটার, এটা ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিমিটার সেন্টিমিটার কাটছে, এখানে আমাদের থাকছে ডিগ্রি সেন্টিগ্রেড। এটি গেল আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। এখন তার মানে আমরা এখান থেকে এটি দেখলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না, কেবলমাত্র উষ্ণতার উপর নির্ভর করছে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কেবলমাত্র উষ্ণতার উপর নির্ভর করছে এবং উষ্ণতার ব্যস্তানুপাতিকের সঙ্গে এর সম্পর্ক পাচ্ছে 1/টেম্পারেচার, এটাই আমরা পাচ্ছি। এটা কি বললাম আমরা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা এটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে লিখেছি, আমরা যদি এটাকে ফারেনহাইটে প্রকাশ করি তার মানে আমরা এটিকে এইভাবেও লিখতে পারি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা যদি আমরা ফারেনহাইটে যাই তাহলে ফারেনহাইটে সেই মানটি কত, ফারেনহাইটে আমাদের ওই মানটি হবে 9/5 ডিগ্রি ফারেনহাইট ইজিক্যাল টু, যদি আমরা এটা কেলভিনে প্রকাশ করি তাহলে কেলভিনে আমাদের যে মানটি আসবে সেটি আসবে 1 কেলভিন। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড এটিকে আমরা ফারেনহাইটে প্রকাশ করতে পারি, এটিকে আমরা কেলভিনে প্রকাশ করতে পারি, এবং এটি হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি বুঝলাম, আমরা এটা বুঝছি যে আলফা ইন সেন্টিগ্রেড এটা গ্রেটার দেন আলফা ইন ফারেনহাইট। এই সমীকরণ থেকে আমরা এটাই দেখতে পাচ্ছি যে ডিগ্রি সেন্টিগ্রেডে ওর মান ফারেনহাইটে ওর মান অপেক্ষা বেশি, কারণ ফারেনহাইটের মান অপেক্ষা এটি বড় হচ্ছে। আবার আলফা সি ইজিক্যাল টু আলফা টি বা আলফা কে বলবো আমরা কেলভিনে, তো কেলভিনে এবং সেন্টিগ্রেডে আলফার মানটা সমান হচ্ছে, কিন্তু ফারেনহাইটের মানটি সেন্টিগ্রেডের মান অপেক্ষা কম হচ্ছে। এটি পেলাম আমাদের কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের। এবং এই যদি আমরা ডাইমেনশন বলি যে আলফা ডাইমেনশন কি হবে, আলফা ডাইমেনশন হবে 1/থিটা বা এটাকে আমরা বলবো থিটা ইনভার্স। আমরা টেম্পারেচার যদি থিটা দিয়ে ডিনোট করি, টেম্পারেচারের ডাইমেনশন যদি থিটা হয় থিটাই হয়, থিটার ক্ষেত্রে আমরা এটা লিখব। আমরা কতগুলো সহজ, আমরা যেটা শিখলাম সেগুলোর উপরে আমরা কতগুলো সহজ এক্সাম্পল নেবো, এক্সাম্পল নিয়ে আমরা করব এবং পরের দিকে একটু কঠিনের দিকে যাব। আমরা প্রথমে আমরা যে ম্যাথটি করব সেটি হচ্ছে, মনে করি কোনো একটি দণ্ডের, আমরা মনে করছি কোনো একটি দণ্ডের দৈর্ঘ্য 2 মিটার,
প্রাথমিক দৈর্ঘ্য এর 2 মিটার এবং এর প্রাথমিক টেম্পারেচার θ1 = 30 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। এখন যদি আমরা এর উষ্ণতা বাড়িয়ে 130 ডিগ্রি করে দিই, অর্থাৎ এর অন্তিম উষ্ণতা যদি আমরা 130 ডিগ্রি সেন্টিগ্রেড করি, তাহলে এর দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হবে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এর দৈর্ঘ্য বৃদ্ধি কত আমাদের ক্যালকুলেশন করতে হবে। এর দৈর্ঘ্য বৃদ্ধি, এটি আমরা ক্যালকুলেশন করতে চাই যে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে। তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধির সমীকরণ কি ছিল? L2 - L1, এটাকে বলেছিলাম দৈর্ঘ্য বৃদ্ধি। L2 - L1 = আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম L1 ইন্টু আলফা L1 ইন্টু θ2 - θ1, এটি ছিল আমাদের আলফা = আমরা কি লিখেছিলাম? L2 - L1 L1 ইন্টু θ2 - θ1 লিখেছিলাম। তাহলে L2 - L1 = এটি। এখন এই দৈর্ঘ্য বৃদ্ধিটা যদি আমাদের ক্যালকুলেশন করতে হয়, তাহলে ফার্স্টে আমাদের যেটা জানতে হবে সেটি হচ্ছে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটির মান আমি বলে দিইনি। যে এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমাদের দেওয়া হয়েছে যে আলফা = 12 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আলফা = দেওয়া হয়েছে 12 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে আমরা এখানে কি করব? প্রথমেই আমরা আলফার মানটা এখানে বসিয়ে দেব 12 × 10⁻⁻6। প্রাথমিক দৈর্ঘ্য 2 মিটার ইন্টু ওর উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে? এর উষ্ণতা বৃদ্ধি হয়েছে 130 - 30। কিন্তু আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটি হচ্ছে যে আমাদের এখানে এটি ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হয়েছে, তার মানে এটাকে আমাদের সিজিএস এ ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা যদি এখানে 2 বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে ভুল হবে, কারণ এখানে 2 মিটার, এটাকে আমাদের সেন্টিমিটারে কনভার্ট করতে হবে 200 সেন্টিমিটার, তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসবে। অর্থাৎ এই জায়গায় আমরা কি বসাবো? এখানে 200 বসাবো, কারণ আমাদের মাথায় রাখতে হবে ডিগ্রি সেন্টিগ্রেডে যখন এককটি দেওয়া হবে তখন এটি সিজিএস পদ্ধতিতে হচ্ছে। সিজিএস পদ্ধতিতে হলে আমাদের যে একক বসাতে হবে সেটা অবশ্যই সেন্টিমিটারে, মিটারে নয়। এইবার যদি আমরা এই মানটি ক্যালকুলেশন করি তাহলে কি আসছে? ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটিকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা পাবো এখানে 12 × 10⁻⁻6 ইন্টু এখানে পাচ্ছি আমরা 200 ইন্টু এখানে আমরা পাচ্ছি 100। এটি আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা 12 × 2 24 ইন্টু 2 × 4 এখানে, তার মানে 10⁻⁻2 তো সেন্টিমিটার। অর্থাৎ আমরা যেটা পেলাম 0.42 বা 0.42 সেন্টিমিটার। এত সেন্টিমিটার ওর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, দেখে নাও তোমরা সবাই। এবারে অপর একটি ম্যাথ করব, খুবই সহজ। সেটি হচ্ছে আমাদের যে মনে করলাম কোন একটি পদার্থের 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর দৈর্ঘ্য ছিল, মনে করলো আমরা 216 সেন্টিমিটার। এখন ওর দৈর্ঘ্য যখন বাড়িয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, তখন আমরা মনে করলাম যে ওর দৈর্ঘ্য হলো 216.23 সেন্টিমিটার এবং পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা = 12 × 10⁻⁻6 ডিগ্রি ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে এই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত? কি বললাম? একটি পদার্থ যার 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দৈর্ঘ্য ছিল 216 সেন্টিমিটার, এখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গিয়ে দেখা গেল যে ওর দৈর্ঘ্য হয়েছে 216.23 সেন্টিমিটার। ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 12 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মান কত? এটি আমরা ক্যালকুলেশন করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা আলফা = প্রথমেই লিখব
যে আলফা ইজিক্যাল টু আমাদের সমীকরণ ছিল L2 মাইনাস L1 বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1। তাহলে এই সমীকরণে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 216.23 মাইনাস 216 বাই প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল 216 ইন্টু উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে, উষ্ণতা বৃদ্ধি হয়েছে 100 মাইনাস 30, অর্থাৎ আমরা যে মানটা পাচ্ছি 0.23 বাই এখানে আমরা পেয়েছি 216 ইন্টু 70, এটি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এবার এটিকে আমরা ক্যালকুলাস সাহায্যে ক্যালকুলেশন করলে আমাদের মানটি পেয়ে যাব যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এটি ক্যালকুলেশন করবে। দ্বিতীয় আরেকটি সহজ ম্যাথ করছি। মনে করো কোনো একটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আলফা ইজিক্যাল টু 27 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে ফারেনহাইটে এর মান কত, অর্থাৎ আলফা এফ এ কত, ফারেনহাইটে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত। একটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া হয়েছে 27 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে ফারেনহাইটে ওর মান কত। তাহলে ফারেনহাইটে যদি আমাদের ক্যালকুলেশন করতে হয় আমরা কি করব, আমরা এখান থেকে আমরা জানি 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু 9/5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আলফা এফ ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, ডিগ্রি ফারেনহাইটে আলফার মান, অর্থাৎ এখান থেকে আমরা এটাও লিখতে পারি, সেটি হচ্ছে যে আলফা সি ইজ ইকুয়াল টু 9/5 আলফা এফ, আলফা সি ইজ ইকুয়াল টু 9/5 আলফা এফ। এখান থেকে আলফা এফ ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, আলফা এফ ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 5/9 আলফা সি।